আর উনার নামে আমি আন্তর্জাতিক পত্রপত্রিকায় রিপোর্ট পেয়েছি কি জানেন বাড়ি ভাই? আমি তো এগুলো নিয়ে আগে তো ঘাটাঘাটি করি নাই এই বিষয়গুলো। আন্তর্জাতিক পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে গ্রামীণ ব্যাংকের অনেক লোক আত্মহত্যা করেছে ওনার ব্যাংকের ঋণ নিয়ে। ঘাটাঘাটি করে দেখলাম উনি নিজেই অপরাধ করে বসে আছেন, এদের ওই ফান্ডের টাকা মেরে দিয়েছেন, ওই নরওয়ে থেকে টাকা আসছে টাকা ওটা মেরে দিয়েছেন, কিছু টাকা পরে একটা সমন্বয় করে দিয়েছেন। একটা সাংঘাতিক রকম লোভী, একটা প্রতারক টাইপের লোক। আই এম সরি টু সে, এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়ার নিউজ, কিন্তু আমার কথা না। আমি এগুলো সব কম্পাইল করে একটা পিটিশন লিখে নোবেল পিস প্রাইজ কমিটিকে দিয়েছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে দিয়েছি, আরো অন্যান্য লিডিং মানবাধিকার সংস্থাগুলোকে দিয়েছি, আমি ব্রিটিশ এমপিদেরকে দিয়েছি, ইউরোপিয়ান পার্লামেন্টের এমপিদের দিয়েছি, আমেরিকান কংগ্রেসদেরকে দিয়েছি, যারা এখন লিডিং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, প্রীতি প্যাটেল থেকে শুরু করে এদেশের আমেরিকার যে আপনার ওই নিরাপত্তার যে তাদের, এবং যাদের সমর্থনে তারা আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্বীকৃত আপনার টেরোরিস্ট। আপনার ব্রিটিশ গভর্নমেন্ট হিজবুত তাহরিরকে টেরোরিস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে, আমেরিকা শিবিরকে টেরোরিস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো এই এবং আইসিস তো ইন্টারন্যাশনাল নন টেরোরিস্ট। এরাই আওয়ামী লীগের নামে বিভিন্ন ভুয়া নামে বিভিন্ন ছদ্ম নামে একটা মব ভায়োলেন্স করে জোর করে ক্ষমতা দখল করেছে। হ্যাঁ, তাতে বাংলাদেশের কিছু মানুষ এদেরকে না চিনে না বুঝে হয়তো সমর্থন করেছিল। তারা করেছিল কিছু মানুষের যৌক্তিক হোক আর বিভিন্ন কারণে হোক। একটা সরকার 15, 16, 17 বছর ক্ষমতা থাকলে মানুষের মধ্যে কিছু কিছু ক্ষোভ জন্ম নেবে। বাংলাদেশের সব মানুষ যে আওয়ামী লীগকে সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই, পৃথিবীর কোনো দেশে একটা দলকে সমর্থন করে না। কিছু মানুষের যৌক্তিক কারণেই ক্ষোভ থাকতে পারে, কিছু মানুষের অত ক্ষোভ আছে, তারা যোগ দিয়েছিল। কিন্তু তারা এটা জানতো না বা জানতেন না যে এই আইসিস, এই আপনার হিজবুত তাহরির, এই শিবিররা এটা করছে ক্ষমতা দখল করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সব অর্জনকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য, যারা বাংলাদেশের স্বাধীনতা এখন পর্যন্ত মানেনি। আর এরা এসে কি করলো আমি এটা দেখিয়েছি এই এভিডেন্সের মাধ্যমে। প্রথমে বঙ্গবন্ধু বাড়ি জ্বালিয়ে দিল, ওই যে স্বাধীনতার প্রতীক। তারপরে উনি কমিশন করলেন, কি করলেন, স্বাধীনতার মূল স্তম্ভগুলো এই আপনার সেকুলারিজম, তারপরে সোশ্যালিজম, তারপরে বাঙালি ন্যাশনালিজম, এগুলো ওনারা বাদ দিয়ে দিলেন। কারণ কেন? ওরা মানতে পারেননি ওই যে 71-এ পরাজিত শক্তি। এগুলা দেখে অনেক ছাত্রছাত্রী, অনেকে আমি চিনতাম, তারা বললো ভাই আমরা তো বুঝতে পারি। এরপরে দেখি তারা না, এই সোশ্যাল মিডিয়ায় সবাই এটার প্রতিবাদ করছে। তো এই জিনিসটা আমি মিডিয়া আর্টিকেল, নিউজ মিডিয়া থেকে নিলাম, এবং এরপরে আমি নিউজ মিডিয়াতেই দেখলাম, ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায় এরাই বলছে আমি এটা করেছি, আমি এটাকে মেরেছি, সেই করেছি। আবার দেখলাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে সরকার আইন করে ফেলেছে যে কি বিচার করা যাবে না। এটা কিন্তু ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন এইগুলা। তারপরে দেখলাম উনি টাকা দিয়েছেন, কি এমন ব্যাংকগুলোকে টাকা দিয়েছেন যেখানে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট পার্টিকুলার নিয়ন্ত্রণ, ওদের একটা জোর আছে ওখানে। ওই ব্যাংকগুলোকে টাকা দিয়েছে, ফাইন্যান্সিং, টেরোরিজম ফাইন্যান্সিং, কিন্তু কারণ ওরা ওটা চালায় বা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। একটা অত্যন্ত দুঃখজনক কাজ উনি করেছে, যেটা আমি বলবো খুবই খারাপ কাজ, মানবতা বিরোধী কাজ। টিসিবির কার্ড 4 মিলিয়ন ক্যান্সেল করে দিচ্ছে। আপনি হয়তো জেনে দুঃখ পাবেন, এই টিসিবির 4 মিলিয়ন কার্ড তাদেরকে দেওয়া হয়েছিল যারা হতদরিদ্র, বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, আপনার বিকলাঙ্গ, এই সমস্ত মানুষ। এবং এটার উপর 3-4 জন প্রত্যেকটা ফ্যামিলি নির্ভরশীল। আপনার ওনাদের আওয়ামী লীগের উপর ঘৃণা থাকতে পারে, রাগ থাকতে পারে, বাংলাদেশের উপর ঘৃণা থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু এই মানুষগুলা কি অপরাধ করেছে? এটা উনি গরিবের ব্যাংকের বলেন, ওনার ব্যাংক গরিবের পেটে লাথি মারার এর চেয়ে বড় উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই, আনপ্রেসিডেন্টেড। আর উনার নামে আমি আন্তর্জাতিক পত্রপত্রিকায় রিপোর্ট পেয়েছি কি জানেন বাড়ি ভাই? আমি তো এগুলো নিয়ে আগে তো ঘাটাঘাটি করি নাই এই বিষয়গুলো। আন্তর্জাতিক পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে গ্রামীণ ব্যাংকের অনেক লোক আত্মহত্যা করেছে ওনার ব্যাংকের ঋণ নিয়ে। ঘাটাঘাটি করে দেখলাম উনি নিজেই অপরাধ করে বসে আছেন, এদের ওই ফান্ডের টাকা মেরে দিয়েছেন, ওই নরওয়ে থেকে টাকা আসছে টাকা ওটা মেরে দিয়েছেন, কিছু টাকা পরে একটা সমন্বয় করে দিয়েছেন। একটা সাংঘাতিক রকম লোভী, একটা প্রতারক টাইপের লোক। আই এম সরি টু সে, এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়ার নিউজ, কিন্তু আমার কথা না।
আমি এগুলো সব কম্পাইল করে একটা পিটিশন লিখে নোবেল পিস প্রাইজ কমিটিকে দিয়েছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে দিয়েছি, আরো অন্যান্য লিডিং মানবাধিকার সংস্থাগুলোকে দিয়েছি, আমি ব্রিটিশ এমপিদেরকে দিয়েছি, ইউরোপিয়ান পার্লামেন্টের এমপিদের দিয়েছি, আমেরিকান কংগ্রেসদেরকে দিয়েছি, যারা এখন লিডিং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, প্রীতি প্যাটেল থেকে শুরু করে দেশের আমেরিকার যে আপনার ওই নিরাপত্তার যে তাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড, কি নামটা আমার মাথায় আসছে না, তারপর এস পল কাপুরকে দিয়েছে, সবাইকে দিয়েছে এবং ওদের স্টাফারকে নিয়েছে। আমি এরই মধ্যে পেয়ে গেলাম কয়েকজন ভিকটিম যারা চায় যে তারা বিচার চায়। আমি কি করলাম, প্রথমে চেষ্টা করলাম বাড়ি ভাই, বাংলাদেশে যদি চিফ জাস্টিস এদের বিচারে একটা ব্যবস্থা করেন, কারণ উনি তো আইন জানেন, আইন বুঝেন, ওনার সব জানার কথা। আমি আপনার এখানে একটা পিটিশন করলাম চিফ জাস্টিসকে এবং এটাকে রাখলাম সাথে চিফ অ্যাডভাইজারকে, যাতে ওনারা এই ভিকটিমদের বিচারের ব্যবস্থা করেন। আমি বললাম যে অনেক ভিকটিম আছে বাংলাদেশে, এদের লঙ্ঘিত হয়েছে মানবাধিকার, আপনারা একটা ব্যবস্থা করলে আইনের আওতায় নিয়ে আসেন, এদের জন্য বিশেষ ব্যবস্থা নেন। ওনারা কোনো উত্তরই দেয় নাই। তো উত্তর দেয় নাই বাংলাদেশে, মানে আর কোনো বিচার, এমনিতেও বিচার হবে না, আমরা মনে করি বিচার করবে না, তারপর চেষ্টা করতে তো দোষ নেই। তো কোনো উত্তর নাই। শেষে আমাদের তো কোনো চয়েস নেই, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গেলাম, ওখানে আমরা ফাইল করেছি। তো এই হচ্ছে আমার সার্বিক ধারণা এবং এই কাজগুলো করছিলাম আর কি, যে আন্তর্জাতিক সম্প্রদায়। এই কোর্টে আপনি কবে এটা সাবমিট করেছেন? এটা আমি করেছি এপ্রিলের শুরুতে এই আইসিসিতে, আর ডোসিয়ারটা আমি আগে তৈরি করেছি এবং এটা দিয়েছি মার্চের দিকে সব জায়গায়, মার্চ এপ্রিল। নোবেল কমিটি মার্চে? হ্যাঁ, নোবেল কমিটি মার্চে দিয়েছি। আমরা যতটা জানি নোবেল যখন একজনকে দেয়া হয় উইথড্র করা হয় না, কিন্তু ওইখানে দেওয়ার কারণটা কি তাহলে? ও থ্যাংক ইউ। হ্যাঁ, নোবেল পিস প্রাইজ কমিটি বা নোবেল কমিটির যে রুলসটা রেগুলেশন যেটা আছে, তাদের উইথড্র করার কোনো রিভোক করার আর কি কোনো রুলস রেগুলেশন নেই। আমরা বলেছি বা রিকোয়েস্ট করেছি সেটা হচ্ছে এইটা একটা এক্সাম্পল হিসেবে ওনারা প্রথম করতে পারেন চাইলেই। মানবাধিকার যে ওনারা কাজ করেন, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ইউনূস সাহেব, কিন্তু ইউনূস সাহেবের কর্মকাণ্ড শান্তির পুরো বিপরীতে, অনেকটাই মানে বলা যায় যে উনি একটা হিপোক্রেট মানুষ। শান্তির কথা বলেছেন, কাজ করছেন অশান্তি। তো যদি ওনারা না করেন, রিকোয়েস্ট করেছি অন্তত পক্ষে এই কর্মকাণ্ডকে ওনারা নিন্দা জ্ঞাপন করেন এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও জানান যেন ওনারা করতে পারছেন না, কিন্তু অন্যরা যাতে করতে পারেন, যারা করতে পারেন, এবং কেউ যাতে ওনাকে এগুলোকে উৎসাহিত না করে, অনুৎসাহিত করে। এই জন্য অতটুকু তো করতে পারবেন, এই রিকোয়েস্টটা শেষ পর্যন্ত ওনাদেরকে করেছি। দেখা যাক কি হয়। এই সাবমিশনের পরে কোনো মেইল করেছে তারা? হ্যাঁ, করেছে, আমরা পেয়েছি, আপনার ব্যাপারটা জেনেছি, আমরা দেখছি, মানে অ্যাকনোলেজ করেছে, জানিয়েছে। শুধু তারা না, আপনার আমি ডেভিড লেমি, আমাদের কমনওয়েলথের যিনি এক্সিকিউটিভ কাজ করতেছেন কমনওয়েলথ অফিসিয়াল লন্ডনে, প্রধান ডেভিড লেমি, ওনাকেও লিখেছি। উনি উত্তর দিয়েছেন যে আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় সবসময় সংকল্প, আমরা চাই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক। আমরা ইউনূস সাহেবের কারেন্ট রেজিমকে বারবার জানিয়েছি, আমাদের এই মন্ত্রী, এই এমপি জানিয়েছেন, আমরা আইনের শাসন চাই, এটা প্রতিষ্ঠিত হোক, আমরা ইনক্লুসিভ সমাজ এবং গণতন্ত্র দেখতে চাই। এই কথাগুলো ডেভিড লেমির অফিস থেকে আমাকে জানানো হয়েছে। আমি যখন এগুলো বলেছিলাম যে আপনারা কি রোল প্লে করছেন, এই ঘটনা বাংলাদেশে আইসিসিতে অভিযোগ জমা দেওয়ার প্রক্রিয়াটা কিরকম উনি কি জানতে চাই? থ্যাংক ইউ। এটার প্রক্রিয়াটা আসলে খুব সংক্ষেপে বলি। আপনার যারা ভিকটিম আছেন তারা প্রথমে চাইতে হবে সুবিচার বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে যদি সুবিচার পান না বা চাওয়ার কোনো সুযোগ থাকে না বা বাংলাদেশ কিছু নেয় না, তখন ওনারা আইসিসিতে আসতে পারেন। তো ওই যে আর্টিকেল 7 এর ভেতরে যে আছে হত্যাকাণ্ড, ডিসক্রিমিনেশন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, পারসিকিউশন, টর্চার, একটা ওয়াইড স্প্রেড হতে হবে, কিন্তু একটা দুটো বিচ্ছিন্ন হবে না। আর একটা হচ্ছে একটা আইডেন্টিফাইয়েবল একটা সোসাইটি, একটা গোষ্ঠী বা একটা ধর্মের বিরুদ্ধে হতে হবে। তো এইটা হতে হবে দুটো, যদি থাকে তাহলে আর্টিকেল 15 এর আন্ডারে আর্টিকেল 15 কমিউনিকেশনস বলে এটার নাম। এই সমস্ত এভিডেন্স দিয়ে আর বাংলাদেশে যে ওনার বিচার পাচ্ছেন না, এগুলো দিয়ে আইসিসিতে উনি কমপ্লেন ফাইল করবেন। একটা ফর্ম আছে, অনলাইনে করা যায়, ওটিপি বলে ওটাকে।
তো ওটার মাধ্যমে করলেই তারা একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেয়, তারা তখন প্রিলিমিনারি আপনার রিভিউ করে। প্রিলিমিনারি রিভিউ করে দেখে আপনার ওই যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি ভিকটিম, যাদের বিরুদ্ধে করা হচ্ছে আইডেন্টিটি অ্যাপ্লিকেশন সব ঠিকঠাক মতো হয়েছে কিনা, হলেই তারা পরবর্তী স্টেজে নিয়ে যায় প্রিলিমিনারি এক্সামিনেশনটাকে বলে। এই এক্সামিনেশনটা স্টেজটি হচ্ছে ইম্পর্টেন্ট। ওই স্টেজে আইসিসি একজন প্রসিকিউটর এই বোঝার চেষ্টা করেন এখানে আসলেই কিছু ঘটেছে কিনা। যদি মনে হয় ঘটেছে, উনি কি করেন, যদি ইন্ডিভিজুয়ালের পক্ষ থেকে এটা আসে তাহলে উনি আইসিসিতে কোর্টে জমা দেন একটা অ্যাপ্লিকেশন যে একটা ফর্মাল ইনভেস্টিগেশন শুরু হয়। তো এইটা করতে একটু সময় লাগে, 3-6 মাস লেগে যায়। এটার পরে ফর্মাল কোর্ট যদি বলে ফর্মাল ইনভেস্টিগেশন শুরু, তখন ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট হতে পারে। তারপরে এগুলোর পরে একটা প্রি ট্রায়াল রিভিউ হয়, মানে ট্রায়াল কিভাবে হবে, কে কোন পক্ষ কবে এভিডেন্স দিবেন, কার কে লয়ার, কবে হিয়ারিং হবে। তারপরে একদিন হিয়ারিং হয়, ট্রায়াল হয়, ট্রায়াল হওয়ার পরে আপিলের সুযোগ থাকে। খুব সংক্ষেপে এই হচ্ছে প্রসিডিউর। স্যার, এটা সাবমিশনে কোনো ফি আছে এখানে? না, কোনো ফি নাই। এমনকি আপনি চাইলে, আপনার যদি কোনো লয়ার না থাকে, আপনি চাইলে ওদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে আপনার লয়ার দিয়ে দেন। আইসিসি প্যানেলে তাদের কাউন্সিল লয়ার আছে, ওরা এই কাজ করেন। আর নিজেরা চাইলে নিজেদের লয়ার অ্যাপয়েন্ট করা যায়। আমার সাবমিশনের ফলো আপ আছে এইটাই যে তারা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করছেন, প্রিলিমিনারি রিভিউ করছেন। এটাই আমার। এটা কি যারা ইনভেস্টিগেশন তারা বাংলাদেশে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। এরা বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশের সরকারের সাথে যোগাযোগ করতে পারে, এবং এরা অনেক স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। ভোলকার টার্ক সাহেব যেভাবে কাজ করেছেন জাতিসংঘে রিপোর্ট দেওয়ার জন্য, ওনার সাথে সাথে ঘুরেছিল একটা শিবিরের ছেলে, সে নিজেই স্বীকার করেছে, কিন্তু মিডিয়াতে আসছে যে আমি ওনাকে সাহায্য করেছি, আমি তথ্য দিয়েছি। উনি ইনফ্যাক্ট আওয়ামী লীগের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ আওয়ামী লীগের পক্ষ থেকে উনি নেননি, উনি নিয়েছেন জামাত শিবিরের এবং সমন্বয়কদের ন্যারেটিভ। তো এই জন্য ওনার রিপোর্টটা অনেকটাই একপেশে হয়ে গিয়েছে। তারপরে কিছু ব্যাপার স্যাপার এখানে আছে যেটা হাইলাইট হয় না, যেমন এই সরকার বলেছে যে 700 জনের আশেপাশে মারা গিয়েছেন, ওনার রিপোর্টে কিন্তু 1400 সামথিং মারা গিয়েছে। ওই বাকি 700 জন হচ্ছে আনটিল 15 অগাস্ট পর্যন্ত যে আওয়ামী লীগের লোকজন, তারপর ধর্মীয় সংখ্যালঘুরা মারা গিয়েছেন ওরা। এই কথাটা কিন্তু এই সরকার মুখেও বলে না। এখন ইনভেস্টিগেশন হলে তো সবকিছু ইনভেস্টিগেশন হতে হবে। অনেকেই দাবি করেন যে এই যে মৃত্যুগুলো ওরা বলেছে, স্টুডেন্টরা মারা গিয়েছে, আমরা তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় ফরেনসিক ইনভেস্টিগেশনও, এই সরকার বলে না, একটাও খবর করে তোলা যাবে না। কেন? কারণ আমরা এভিডেন্সে পেয়েছি 7.62 রাইফেল গুলি ব্যবহৃত হয়েছে। তো 7.62 রাইফেলের গুলি যদি বেরিয়ে আসে, তখন অনেক কিছু বেরিয়ে আসবে। আপনার মানে ওই যে বললাম যে আপনার করা হয়েছে, অধ্যাদেশ দিয়ে বন্ধ করা হয়েছে, ওই অধ্যাদেশ নিয়ে একটু বলি। এটাও মানবাধিকারের বিষয়। সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি একটা মামলা করেছেন বা সাবমিশন দিয়েছেন, ওটা কোনো ফলো আপ আছে? আমি যতটুকু জানি ওটাও প্রিলিমিনারি রিভিউর মধ্যে আছে, ওটার ফলো আপটা আমি জানি না। তবে প্রিলিমিনারি রিভিউ তো থাকতেই হবে, কারণ ওটি তো ফার্স্ট 2 স্টেজ, তো ওটার মধ্যে আছে আমি যতটুকু জানি। তো যেটা বলছিলাম, ওই যে অধ্যাদেশের ব্যাপারটা, আপনার আর্টিকেল 93 ব্যবহার করে দুটা কাজ না, কয়েকটা কাজ করছে, কিন্তু প্রত্যেকটাই অবৈধ। আমি আপনাকে কিভাবে বলি, আপনার আর্টিকেল 93 ব্যবহার করে অধ্যাদেশ, প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ ওনারা করতেছেন। প্রেসিডেন্টের অধ্যাদেশ আর্টিকেল 93 দিয়ে এভাবে করা যায় না। এটা আমাদের মাননীয় প্রধান বিচারপতি জানেন, বাংলাদেশের আইনজীবীরা জানেন। কেন বাড়ি ভাই, একটু সংক্ষেপে বলে আমাদের দর্শকদের জন্য এটা জানা দরকার। বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে এই আর্টিকেল 93 ব্যবহার করা যাবে না সংবিধানের মৌলিক আর্টিকেল, ফান্ডামেন্টাল আর্টিকেল গুলো বদলানোর জন্য এবং ফান্ডামেন্টাল অধিকার গুলো বদলানোর জন্য। কারণ ফান্ডামেন্টাল অধিকার গুলো ফান্ডামেন্টাল আর্টিকেলের মধ্যে আছে। এখন একটা ফান্ডামেন্টাল অধিকার আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি আজকে কোনো আইন করতে পারবেন না 5 বছর আগে, 10 বছর আগে কি ঘটনা ঘটেছে ওইটা শাস্তি দেওয়ার জন্য। এটা একটা ফান্ডামেন্টাল অধিকার আমাদের। আর্টিকেল 93 ব্যবহার করা হচ্ছে 2009 থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে ওইগুলো বিচার করার জন্য। আপনার ওই 1973 একটা ইউজ করে, ক্রাইমস ট্রাইব্যুনালের যে 1973 অ্যাক্টের, ওটা ব্যবহার করে। তো ওইটা করা যায় না, ওইটা অসম্ভব করা, ওইটা বেআইনি। এরা করছে, মানে জোর যার মূল্যতা।
এগুলো বাড়ি ভাই আমি যেটা মনে করি এবং আমি নিশ্চিত এগুলো যখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক সত্যিকার সরকার আসবে ভবিষ্যতে এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো অবৈধ হিসেবে বলা হবে, এগুলো থাকতে পারে না, এই অধ্যাদেশ বিচার করা যাবে না। আপনার নজরে আনি, এই যে আমাদের প্রধান উপদেষ্টা ইংল্যান্ডে যাওয়ার পরে, ব্রিটেনে যাওয়ার পরে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, এটার সাথে একটা মামলা জড়িত। মামলাটা হচ্ছে জাহাঙ্গীরনগরের যে ছেলেটা মারা গিয়েছিল, ওর ভাই একটা মামলা করেছিলেন। ওই মামলার সূত্রে ওদের তদন্ত দল বাংলাদেশে এসেছে, বাংলাদেশে তারা খোঁজ খবর নিয়েছে ওই ঘটনা, প্লাস হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন শোনা না ঘটনা, এই মামলাটা ইয়া হবে, এটা বাংলাদেশে তদন্তে এসছে তারা, এটা ইউনূস সাহেব জানেন। এবং যে কর্তৃপক্ষ এই মামলাটার কাজ করছে, এটা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে ফার্মে কাজ করতেন, ওই ফার্মের মাধ্যমে এই তদন্ত হচ্ছে। উনি কোনোভাবে এটা থামাতে পারছেন না। উনার ইয়া ছিল ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে যখন দেখা হয়, উনাকে এই রিকোয়েস্টটা করতে হবে যে এটা যেতে না। এটা নিয়ে কোনো তথ্য আছে আপনাদের কাছে? অনেক ধন্যবাদ। আমি এটা নিয়ে কিছু কথা বলতে চাই। আপনার ডাউথি স্ট্রিট চেম্বার যেটা, এটা একটা অত্যন্ত বড় এবং স্বনামধন্য পৃথিবীতে লিডিং যে দুই একটা মানে ল ফার্ম আছে, ব্যারিস্টার্স চেম্বার্স যারা কাজ করেন মানবাধিকার নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, রোয়ান্ডা, আপনার ইউগোস্লাভিয়ায় হত্যাকাণ্ড নিয়ে যারা কাজ করেছিলেন এরাই কাজ করেছিলেন। 1990s এই প্রতিষ্ঠানতে জন্ম নেয় এবং এইটারই একসময় প্রধান ছিলেন আমাদের কিয়ার স্টারমার, ব্যারিস্টার, ব্রিটিশ প্রাইম মিনিস্টার। এবং এখানে কি হচ্ছে কি না উনি সবই জানেন। তো ওই চেম্বার, ওই জাহাঙ্গীরনগর যে সেটা বললেন, ওদের ব্যাপারটা নিয়ে কাজ করছেন, আপনার আইসিসিতে নিয়ে যাচ্ছেন। এবং এরা অত্যন্ত দক্ষ আইনজীবী। ওরা আপনার যদি কোনো গ্রাউন্ড না থাকে, এখানে একটা এথিক্স কাজ করে বাড়ি ভাই। এই লেভেলের এখানকার ব্যারিস্টাররা, সব ব্যারিস্টাররাই এবং এই লেভেলের ব্যারিস্টাররা, যদি কোনো কেস না থাকে আপনার পক্ষে ওনারা কোর্টে যাবেন না। যদি যতটুকু থাকে ততটুকু যাবেন। ওদের নৈতিকতা অনেক উচ্চ। এরা যখন বলেন এখানে একটা অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বা হয়েছে, আমরা মনে করি, বুঝতে হবে এটা নিশ্চিতভাবেই হয়েছে। তো এরা এই কেসটা নিয়েছেন, এরকম অনেকগুলো কেস নিয়েছেন যেগুলা ওনারা মনে করছেন যে এখানে সত্যিকার অর্থে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আর্টিকেল 7 অধীনে ওই যে পারসিকিউশন, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, টর্চার, 2000-এর বেশি আপনার কমিউনাল হারমোনির অ্যাট্রোসিটিস হয়েছে, যেখানে সংখ্যালঘুরা আছেন, হিন্দুরা আছেন, শুধু তাই না, আপনার মুসলমানদের মধ্যে অনেকে আছেন যারা আপনার সুফিজম বিশ্বাস করেন, যারা অনেক পীর মানেন, শাহজালালকে ভালোবাসেন, এরকম অনেক অনেক আউলিয়াদেরকে ভালোবাসেন। সিলেটের 360 জন আউলিয়া আছেন, চিটাঙে 12 আউলিয়ার দেশ। এই সুফিজম যারা পছন্দ করেন তাদের উপর টর্চার হয়েছে, মুসলমানদের উপরই। তো আপনি যাবেন কোথায়? তো এগুলো ওনারা জানেন, এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিউজে এভিডেন্স ভরা। আওয়ামী লীগ বলে, জয় বাংলা বলেছিল মেরে ফেলা হয়েছে, এটা একেবারে এস্টাবলিশড। বাসায় এসে আপনার ছেলেকে না পেয়ে মাকে মেরে ফেলেছে। তো কি বলবো, রেপ হয়েছে, হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে, বাচ্চা মেয়ে, 8 বছর 9 বছরের মেয়ে। তো এই যে একটা আইডেন্টিফায়াবল গোষ্ঠী, ওই যে শুরুতে বলেছিলাম, এটা ওনারা পেয়েছেন, আমিও পেয়েছি আমার ইনভেস্টিগেশনে। তারপরে একটা হোয়াইট স্প্রেড, এটা বিচ্ছিল না। তো এই যে আইন কানুন, এটা বেছে বেছে ওনারা আইনের নিয়ম কানুন ফলো করে, এই যে ইউনূস সাহেব, আমি অস্বীকার করলাম, আমি মানি না অপরাধ হয়নি, ডিনায়াল স্টেট, ডিনায়াল, ওই যে বললাম, ডিনায়াল মানে প্রথম কথা হচ্ছে উনি বিচার করবেন না, দ্বিতীয় কথা হচ্ছে যারা উল্টাপাল্টা কাজ করছে করুক, কিছু আবার আসা যায় না। তাহলে তো উনি ওদেরকে, উনি কনস্পিরেটর, উনি তো আপনার কমপ্লিসিট, উনি ওদেরকে সাহায্য করছেন, উনি উৎসাহ দিচ্ছেন, তাহলে তো উনিও দায়ী। উনি যদি বলতেন আমি বিচার করার চেষ্টা করছি, পারছি না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আমরা হয়তো কিছু ব্যর্থ হচ্ছি, চেষ্টা করতেছি, ডিনাই করি না, ঘটনা ঘটছে, তাহলে কিন্তু এগুলো বলা যেত না বা কঠিন হতো। কিন্তু উনার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী,
উনার এই অবৈধ যে অ্যাডমিনিস্ট্রেশন এটা দায়ী। অবৈধ বলি অনেক কারণে, আমরা সবাই জানি 57 অনুযায়ী বাংলাদেশের কনস্টিটিউশনে এই ধরনের কোনো সরকারই নেই, এটা জোর করে করা হচ্ছে মব ভায়োলেন্সের মাধ্যমে। তো এনিওয়ে ওটা ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এই যে ঘটনাগুলো ডাউটি স্ট্রিটের স্টিভেন পাওয়েলস, অনেক নাম করা কাউন্সিল কেসি কিংস কাউন্সিল, আমি ওনার সম্পর্কে খুব ভালোভাবে জানি, যেহেতু আমি দেশের প্র্যাকটিসিং সলিসিটর এবং আমি একজন প্র্যাকটিসিং না বা ব্যারিস্টারও, কারণ ব্যারিস্টার হিসেবে কোয়ালিফাইড হয়েছিলাম নিকোলসন থেকে, কিন্তু পরবর্তীতে সলিসিটর হয়ে গিয়েছে এবং এখন প্র্যাকটিস করছি এই যে সলিসিটর। খুব ভালোভাবে জানি ওনার সম্পর্কে, ওনার কর্মকাণ্ড নিয়ে। উনি একজন জানো জিনিস, জানো লয়ার, তো অসাধারণ কাজ হচ্ছে। এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার এই জন্য সবই জানেন। আমরা তো জানিয়েছি, মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, তদুপরি উনার নিজের চেম্বার এগুলা করছে। তো উনি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারছিলেন না, কোনোভাবেই উনি বায়াসড হতে চাচ্ছিলেন না। উনি চাচ্ছিলেন না একটা পরিস্থিতিতে পড়তে যেখানে বলা হবে আপনি তো বায়াসড। বাংলাদেশের কালচার তো এখানে নেই। উনি চাচ্ছেন ওনার লয়াররা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুক। উনি ইংলিশের সাথে বসলেই ওনার লয়াররা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারতো। হু নোস, উনি কোনো চাপ দিতে চান না। উনি চান যে বিচার কার্য যেভাবে হোক স্বাধীনভাবে ওইভাবে চলতে থাকুক, আইনের কাজ আইনি সিদ্ধান্ত নেবে। উনি এখানে ইনফ্লুয়েন্স করতে চান না, এবং এটা খুব আপনি মনে করেন এটার জন্যই ব্রিটিশ প্রাইম মিনিস্টার প্রফেসর ইউনুসকে কোনো দেন নাই, সাক্ষাৎ দেন নাই। হ্যাঁ, এটা কারণে মানবাধিকারের কারণে, এই মানবাধিকার বিচার এগুলোর জন্য দেন নাই, এটাই আমার মতামত। আরেকটা ব্যাপার ধরেন, ধানমন্ডি 32 নম্বর বাড়িটা যেটা, এটা হেরিটেজ, এটা একটা হেরিটেজ, এটা একটা মিউজিয়াম। এটা এখানে কেউ থাকতো না, এটা মিউজিয়াম ছিল সেটা। এবং এটা মিউজিয়াম ধ্বংসটা কি এইসব আদালতে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়। এগুলো তো মানুষের ভ্যালুজ, মানুষকে অপমানিত করা, একটা প্রপার্টি ধ্বংস করা, এগুলো তো জনগণের সম্পত্তি অনেকটা বলতে পারেন, কারণ ওটা তো জনগণের জন্য দিয়ে দেওয়া আছে। এগুলো তো ধ্বংসযোগ্য, এগুলো তো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। সংঘবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে আঘাত করা বিভিন্নভাবে। আপনার দুঃখ লাগে অনেকগুলো কারণে বাড়ি ভাই। আমরা জাতিটা দ্বিধা বিভক্ত। একটা জাতির এই যে ছেলেগুলো, আমি তো ভিডিওতে দেখেছি, আমি তো সামনাসামনি ছিলাম, উন্মত্তের মতো লাফালাফি করছে, মনে হচ্ছিল পাগল, অসুস্থ। এদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে। ওই একটা আছে অসুস্থ লোক ফ্রান্সে বসে আছে, পিনাকি নাম, ও বলে কাজ করে। এদের নিজেদের কোনো চিন্তা করার ক্ষমতা নেই। আমি আসলে এই ছেলেদেরকে কেন জানি দোষ দিতে পারি না। এদেরকে যারা তৈরি করেছে, এভাবে তৈরি করেছে, তারাই আসল ক্রিমিনাল। এদেরকে যারা তৈরি করার সুযোগ বিভিন্নভাবে পেয়েছে, এটা বিভিন্নভাবে আমাদের ব্যর্থতা, এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। আপনার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে কোনো মানুষের বাড়ি রক্ষা করা। রাষ্ট্র মিউজিয়াম রক্ষা করার চেষ্টা করেন এই রাষ্ট্রে। এটা তো মিউজিয়াম না শুধু বাড়ি ভাই, আপনার এটাকে আঘাত করা মনে হচ্ছে ওই প্রতিশোধ নেওয়া। ওই 1971 যারা হেরে গিয়েছিল, এটা তো হচ্ছে সেই বাঙালি জাতীয়তাবাদের প্রতীক। বাংলাদেশ যারা এটা ভাঙার উদ্যোগটা নিয়েছে, তাদের মাথা কিন্তু এটাই ছিল। এটা তো কেউ বলেন বাংলাদেশি জাতীয়বাদ, বাঙালি হোক আর বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা তো ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করেছিলাম, কারণ হচ্ছে ব্রিটিশরা আমরা বাঙালি বলেই আমাদেরকে অত্যাচার করতো, পাকিস্তানিরা আমাদেরকে অত্যাচার করতো আমরা বাঙালি বলেই। এই জন্য বাঙালি বা বাংলাদেশি জাতিবাদ যে নামই দেন না কেন, ওই চেতনা থেকেই যুদ্ধটা হয়েছিল, কারণ আমরা আমাদের ভাষার জন্য অত্যাচারিত হয়েছি, কত কিছু, এগুলো অনেক লম্বা হিস্ট্রি। অর্থনৈতিক সাম্যের জন্য সমাজতন্ত্র, সাম্য, বৈষম্য ছিল, তারা পাকিস্তানের লুণ্ঠন করতো, ব্রিটিশরা লুণ্ঠন করতো, সেই লুণ্ঠনের বিরুদ্ধে সাম্যের অধিকার আদায়ের সংগ্রাম। আপনার 200 বছরের পরে 24 বছরের 23 বছরের যেটা বলে। তারপরে আপনার ধর্ম নিরপেক্ষতা, আপনার ধর্মের নামে ব্রিটিশরা কতবার যে দাঙ্গা বাঁধিয়েছে পাকিস্তান, এই ধর্মের নামে আপনার পাকিস্তানিরা মুক্তিযুদ্ধের সময় কত লোককে মারলো। তো আমরা ওটা চাই না, ধর্মের নামে মানুষ হত্যা হোক চাই না। এগুলোর সাথে ইসলামের কোনো বিরোধ নেই। ইসলাম সাম্য চায়, ইসলাম যার ধর্ম তার ধর্ম পালন করার অধিকার দেয়।
কিন্তু তারা এই সব কাজ করেছিল 71 ইসলামের নামে, এখনো তাই করলো ইসলামের নামে। একদল ছেলেপেলেকে বড় করলো ব্রেন ওয়াশ করে ইসলামের নামে, এবং এদেরকে দিয়ে ওই প্রতীক যেগুলো সত্যের, ন্যায়ের, মানবতার এবং ধর্মের সাথে যাদের কোনো সংঘর্ষ নেই, নৈতিকতার সাথে যাদের মানে সংঘর্ষ নেই, ওগুলোর প্রতীক সেই বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দিল, ধ্বংস করে দিল। তারা মনে করেছে এটা করলে এই চেতনাটা ধ্বংস হয়ে যাবে। তারা এটা জানে না, তাদের উইজডম নেই, সেই জ্ঞান নেই, সেই কি বলবো, সেই বোঝার ক্ষমতা নেই। এভাবে আদর্শ সৌন্দর্যকে ধ্বংস করা যায় না। মানুষ হত্যা করে, বঙ্গবন্ধুর মিউজিয়াম জ্বালিয়ে দিয়ে বুকের ভিতর থেকে বাংলাদেশের স্বাধীনতা হওয়ার স্বপ্ন, বাঙালি জাতীয়তাবাদের স্বপ্ন, সাম্যের স্বপ্ন, একটা সভ্য সমাজ গড়ে তোলার স্বপ্ন ভেঙে দেওয়া যায় না। এটা আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নেই। আপনি যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের বিষয়গুলো নিয়ে আলাপ করেন, আপনি এটা খেয়াল করবেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এমনিস্ট্রি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যত সংগঠন খুব তৎপর ছিল কিন্তু গত দীর্ঘদিন। 5 আগস্টের পরে তারা কিন্তু সেইভাবে তৎপর ছিল না। এটা কারণটা কি? থ্যাংক ইউ বারি ভাই। আমরা এটা জানি যে আমাদের এই ক্ষমতা দখলের আন্দোলন কিন্তু আসলে আপনার ইন্ধন জুগিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা এখন পরিষ্কার, অফিসিয়ালি তো ট্রাম্প সাহেব বলেই দিলেন যে এখানে টাকা পাঠানো হয়েছে। এটা তো আর আমার মুখের কথা না, আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াতে এসেছে কিভাবে আপনার বাইডেন গভর্নমেন্ট এটাকে সমর্থন করেছিল। এই সমস্ত আন্তর্জাতিক সম্প্রদায়গুলো নানাভাবে এই সমস্ত ওয়েস্টার্ন গভর্নমেন্ট দ্বারা ইনফ্লুয়েন্স আছে বা ছিল। এই জন্য এরা 5 আগস্টের সাথে সাথে যখন এই অপরাধগুলো সংঘটিত হচ্ছিল সেইভাবে আমাদের দিকে তাকায় নেই। আর এরা এই মানবাধিকার সংস্থাগুলো আসলে আমাদের বিষয়বস্তু খুব ভালোভাবে জানতোও না, ইন্টারনাল বিষয়বস্তুগুলো। এটাও একটা কারণ। কিন্তু আমরা যখন সোচ্চার হয়েছি, মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়েছেন, আপনি সোচ্চার হয়েছেন, আমাদের মতো সবাই সোচ্চার হয়েছে, আমরা এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসা শুরু করেছে, পত্রিকা আসা শুরু করছে, আস্তে আস্তে কিন্তু এরা এঙ্গেজড হয়ে গিয়েছে। কিছুদিন আগেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু তাদের রিপোর্ট প্রকাশ করেছে, হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে তাদের কনসার্ন এক্সপ্রেস করেছে, প্রায় 10-12টা মানবাধিকার সংস্থা কনসার্ন এক্সপ্রেস করেছে, বিভিন্ন দেশের পার্লামেন্টের সদস্যরা কনসার্ন এক্সপ্রেস করেছেন, আমেরিকান কংগ্রেস, ব্রিটিশ পার্লামেন্ট, অস্ট্রেলিয়ান, কানাডা, শুরু হয়ে গিয়েছে কিন্তু বিশেষ করে গত 3-4 মাস ধরে। এবং এখন কিন্তু এমন পর্যায়ে আসছে, এটা এখন ওয়াইড স্প্রেড, সবাই জানেন। এখন আন্তর্জাতিক ল ফার্ম আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যাচ্ছে, ব্রিটিশ পার্লামেন্ট আর দেখা করছেন না। তো হ্যাঁ, 5 আগস্টের শুরুতে এটা ছিল না, কিন্তু সময় লেগেছে। এতে এই সময়ের মধ্যে অনেক মানুষ মারা গিয়েছেন, কিন্তু এখন আর আপনার ওই 5 আগস্ট থেকে 2-3 মাস বা 1-2 মাস আগে পর্যন্ত যেরকম হত্যাকাণ্ড আর মামলা হয়েছিল, এখন কিন্তু সেই রকম প্রতিদিন হচ্ছে না। ইনফ্যাক্ট হচ্ছে, একেবারে হচ্ছে না, হচ্ছে ওইরকম হচ্ছে না। ওই যেটা অভিযোগ আছে কয়েক হাজার মারা হয়েছে, আমি তো অন্তত 1000 পেয়েছি বিভিন্ন পত্রিকার ক্যালকুলেশন অ্যাড করে, যেটা মনে হয় 1000 হয়েছে কাছাকাছি। কিন্তু এটা অনেক বেশি হতে পারে, কারণ পত্রিকা কিন্তু প্রপারলি রিপোর্টেড হয়নি। ইনভেস্টিগেশন করলে, ঘাটাঘাটি করলে অনেক বেশি হয়ে যেতে পারে, আমি এটা অবাক হব না। তো এইগুলো আসার পরে ওই রকম যে এভরিডে কয়েকশো মানুষ মারা, এটা হচ্ছে না, বা 50 জন মানুষ মারা, 30 জন মানুষ মারা, একটা ইন্ডাস্ট্রিতে 180 জন জ্বালিয়ে মেরে দেওয়া, ওটা হচ্ছে না। আর ওইটা আর সুযোগ নেই এখন হওয়ার। যেটা ঘটে গেছে, এটা ভয়ানক ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে সবাই এখন তদন্ত করছেন, সবাই কনসার্ন, এবং এরা এখন বিচারের সম্মুখীন, আজকেও কালকেও কোনো একদিন হবে না। এটা এইভাবে যা হয় না, এটা বিচারহীনতা এভাবে বাংলাদেশে থাকতে পারে। আমরা একটু অন্যদিকে যাই, মিস্টার সাইদ। বাংলাদেশে যে আদালতে 71-এর যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল, সেই আদালতে শেখ হাসিনার বিচারের যে প্রক্রিয়া চলছে, এটা আপনি কিভাবে দেখেন? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অধীনে যে বিচার কার্য ওনারা শুরু করেছেন, এটা সম্পূর্ণ অবৈধ বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী। এবং এই বিচার, আপনাকে আমি একজন লয়ার হিসেবে বলছি, কোনোভাবেই ঠিকবে না। এটা একদিন অবৈধ ঘোষণা করা হবে, এবং এই বিচারের সাথে যারা যুক্ত তাদেরও একদিন বিচার হবে। কেন আপনাকে
ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ যে যুদ্ধাপরাধ, যে জেনোসাইড সংঘটিত হয়েছে ওগুলো বিচার করার জন্য প্রথমত। এটা কিন্তু ওনারা বুঝতে পেরেছিল, বুঝে কি করলো, আর্টিকেল 93 অধীনে, যেটা আগে একটু আগে বলছিলাম, অধ্যাদেশ নিয়ে আসলো 2009 থেকে সংঘটিত ঘটনার বিচার আমরা এখানে করব। ওই যে একটু আগে বললাম, এটা একটা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, বাংলাদেশের সংবিধানের একটা মৌলিক অধিকার লঙ্ঘন এবং একটা ফান্ডামেন্টাল আর্টিকেল লঙ্ঘন। কেন? আর্টিকেল 93 অনুযায়ী এটা করা যায় না, আপনি ফান্ডামেন্টাল আর্টিকেল চেঞ্জ করতে পারবেন না, আগে যেটা বলেছিলাম। এই জন্য এই যে বিচার কার্য করছেন আর্টিকেল 93 চেঞ্জ করে, এটা সম্পূর্ণ অবৈধ প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে। আর ছোটখাটো ব্যাপার যেটা আমি তাজুল সাহেবকে যে পয়েন্ট করেছেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পরিষ্কারভাবে বাংলাদেশের আইন অনুযায়ী। আইনের খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আপনার সংবিধান আসার আগ পর্যন্ত আপনার আমাদের যে স্বাধীনতার যে ঘোষণা হয়েছিল ওটার অধীনে যা কিছু হয়েছে 1973 সংবিধান দিয়ে, ওটাকে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের অধীনে যা কিছু হয়েছে 1973 সংবিধান এটা জায়েজ করে দিয়েছে। তো প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের অধীনে আপনার বার কাউন্সিলকে একটা অধিকার দেওয়া ছিল, তারা তাদের নিজস্ব রেগুলেটরি আইন কানুন করতে পারে, এটাকে বলে ডেলিগেটেড লেজিসলেশন। 1976-এ বার কাউন্সিল একটা অধ্যাদেশ দিয়েছিল, আইন করেছিল, সেটা কি, একজন লয়ার যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সিচুয়েশন হতে পারে কাজ করতে পারেন। এখন এখানে বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিভাবে হয়েছে। তাজুল ইসলাম সাহেব একই সাথে ডিফেন্সের লয়ার এবং প্রসিকিউশন লয়ার আছেন। উনি একবার ডিফেন্সের পক্ষে কথা বলবেন, আরেকবার প্রসিকিউশনের কথা বলবেন, এটা হয় না। একজন মানুষ দুই পক্ষের পক্ষে কথা বলতে পারে না হিসেবে ধরে নেওয়া হয় পৃথিবীর সব দেশ, সব জায়গায়। এটা হলো পরিষ্কার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা সব আইনজীবী সবাই জানেন। উনি মানে চালিয়ে যাচ্ছেন যেন কিছু হয়নি, ডেম কেয়ার, এগুলো সব বেআইন। তো এই দুই তিনটা বললাম। তাছাড়া যে অভিযোগগুলো নিয়ে আসছেন এগুলো মিথ্যা। মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের নির্দেশ দেন নাই, আমরা ওই কোনো প্রমাণ করতে পারি নাই, তার আমি যতটুকু জেনেছি। এবং এই কোর্টের যেহেতু বৈধতা নেই, এগুলা সম্পূর্ণ অবৈধ। আমাদের বাংলাদেশের সাধারণ আইনেও এগুলো বিচার কার্য করতে পারতেন, চেষ্টা করতে পারতেন অন্তত পক্ষে। তা না করে তাড়াহুড়া করে কয়েকজনকে শাস্তি দিয়ে দিবেন, ফাঁসি দিয়ে দিবেন। এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড জুডিশিয়াল প্রসিকিউশন আমরা বলি। এটাই হচ্ছে এখানে, আর কিছু না। হাজার হাজার আপনি খবরটা কি, এই আদালতে যে মামলাটা বিচারটা শুরু হয়েছে, যেটা আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো আইনজীবী দেওয়ার চেষ্টা করে নাই, আপনাদের খবরটা কি? আওয়ামী লীগ কি আইনজীবী দিবে এখানে না দিবে না? আচ্ছা, আওয়ামী লীগের বিভিন্ন মেম্বারদের পক্ষ থেকে কেউ কেউ আইনজীবী আছেন, কাজ করতেছেন, বা ওই আইনজীবীদেরকে আমি অ্যাডভাইস করেছি যে ওনারা যেন এই কোর্টকে রিকগনাইজ করে না। ডক্টরেট অফ নন রিকগনিশন বলতে একটা কনসেপ্ট আছে। এই গভর্নমেন্ট যেহেতু বৈধ, এই আদালত যেহেতু বৈধ, এই জন্য প্রথমেই ওনারা বলে দিবেন ওনাদের রেসপন্সের মধ্যে যে এই কোর্টকে আমরা বৈধ মেনে না। তারপরেও যেহেতু আমাদের ভিকটিম কোর্ট জেলের ভিতরে আছেন, আমরা এসেছি সুবিচারের জন্য, কিন্তু আমরা এই কোর্টকে বৈধ মনে করি না। এই প্রোভাইসটা দিয়ে ওনারা রিপ্রেজেন্ট করবেন, এটা আমি অ্যাডভাইস করেছি। ওনারা কতটুকু করেছেন আমি জানি না, বাট এটাই করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে এই কোর্টটাই যেহেতু অবৈধ, এর বিচার কার্যে কিছু আসা যায় না, কারণ এক সময় এটাকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। এই বিচারটা অ্যাকসেপ্টেবল না বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এটা অ্যাকসেপ্টেবল না। দেখি, হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এইটা ওনারা এই কোর্টকে স্বীকারই করেন না, এই কোর্টকে ওনারা বৈধতা দেন নাই। এটা একটা মেইন কারণ, এই সরকারকেও স্বীকার করেন না। জুলাই ঘোষণা প্লাস হচ্ছে সংবিধান রচনা, যে কাজগুলো চলছে বাংলাদেশে, আপনি নিশ্চয় অনুসরণ করছেন, আপনার বক্তব্য কি এগুলো নিয়ে? এটা তো খুব সহজ। ওই যে কথাটা বললাম যে ওনারা শুরু থেকেই চাচ্ছিলেন, সবসময় চাচ্ছিলেন মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দিতে, মুক্তিযুদ্ধের দ্বারা অর্জিত সেই 1972 সংবিধান ছুঁড়ে ফেলে দিতে, ওনাদের নৈরাজ্য এবং কায়েম করতে। তো ওইটার জন্যই, এটা ছাড়া তাদের কোনো উপায় নেই। এই জন্য চেষ্টা করছেন, নানাভাবে চেষ্টা করছেন। আশা করি বিএনপি ফাঁদে পা দিবে না, দিলে পরিণতি বাংলাদেশে ভয়াবহ হবে। এবং নিশ্চিতভাবে এটা যদি হয়, এটা যদি সংঘটিত হয়, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের দিকে যাবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের দ্বারা অর্জিত স্বাধীনতার চেতনা, এগুলোকে তারা অ্যাবান্ডন করবে না, কখনোই করতে পারে না, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে। এই জন্য এটা যদি তারা সফলভাবে করে ফেলে, এটা গৃহযুদ্ধ যাবে। আর যদি আমার বিশ্বাস, এগুলো তারা করতে পারবে না, বা চেষ্টা করছে। এই বলেন।
তারেক রহমানের সাথে যে বৈঠকটা প্রফেসর ইউনূসের ফলাফল আপনি কি দেখেন? এখানে আমি মনে করি তারেক রহমান সাহেবের ভীষণ, আমার মতামত এটা ভীষণ প্রজ্ঞার অভাব। প্রথম কথা হচ্ছে ইউনূস সাহেব যেভাবে এটার সাংবাদিক সম্মেলনটা করা হয়েছে তাতে মনে হয় তারেক রহমান সাহেব ওনার কর্মকাণ্ডে সম্মতি দিচ্ছেন, চলেন আমরা একসাথে কাজ করি, সবই ঠিকঠাক আছে। এটার দ্বারা প্রথমত ইউনূস সাহেবের যত অন্যায় অত্যাচার ওনার ঘাড়ে নিয়ে নিলেন। পরবর্তীতে ইউনূস সাহেব যা অন্যায় অত্যাচার করবেন এটাও ওনার ঘাড়ে চলে আসবে। তো ইউনূস সাহেবের দুর্নীতি অন্যায় অত্যাচার কেন ওনার ঘাড়ে নেবেন? আপনার একজন বিএনপির কর্মীকে কি জিজ্ঞেস করেন সে ইউনূস সাহেবের করিডোরটা মানে কিনা, সে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি করে ওটা সমর্থন করে কিনা, সে চায় কিনা গায়ে পড়ে বার্মার সাথে একটা যুদ্ধে আমরা লেগে যাই, বার্মা আমাদের পদ্মা সেতু ধ্বংস করে দেখবো মামের, চায় কিনা? তাহলে উনি বিএনপির ওই কর্মীকে আঘাত করেছেন যারা দেশকে ভালোবাসে, উনি ওদেরকে অ্যাবান্ডন করেছেন। এটা ভীষণ রকমের প্রজ্ঞার অভাব। উনি হয়তো সংক্ষিপ্ত সময় ক্ষমতায় আসা, ক্ষমতা ভাগাভাগি করা, এগুলা ওনার ভয় কিসের? ওনার তো জনভিত্তি আছে, ওনার দলকে তো সাধারণ জনগণ সমর্থন করে অনেকেই। ওরা তো এনসিপি বা জামাতে ইসলামের মতো না। তো এটা আমি মনে করি প্রজ্ঞার অভাব মূলত। এটার সাথে সাথে আমি বলবো দেশকে ভালোবাসার অভাব আছে এখানে। ইউনূস সাহেবের যখন জনপ্রিয়তা তলানিতে, তখন উনি তাকে রক্ষার দায়িত্ব নিলেন। হ্যাঁ, এইটাই তো। যখন মানুষ ইউনূস সাহেবের এই যে দেশটা দিয়ে দেওয়া পরাশক্তিদের হাতে, এটা তো বাংলাদেশকে একটা ব্যাটল গ্রাউন্ড বানিয়ে ফেলবে। এটা কমন সেন্স। আপনার এখানে যদি করিডোর করে আমেরিকা ঘাঁটিবাটি করে আপনার বার্মাকে দুটুকরা করা হয়, আমেরিকা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, চায়না মেনে নেবে? মানবে না তো। চায়না বার্মাকে সাহায্য করে মেরে দেয়, ইন্ডিয়া বলবে আমি কেন ওটা মানবো, ইন্ডিয়া ওদেরকে সাহায্য করবে, বাংলাদেশ হয়ে যাবে একটা মিডল ইস্টের মতো একটা দেশ। আর আমেরিকা আসতে চায় চায়না ইন্ডিয়াকে কন্ট্রোল করবে, এবং বঙ্গোপসাগরে যে $1 ট্রিলিয়ন সম্পত্তি আছে ওটা দিতে চায় না। কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি এখানে একটা স্বাধীন দেশ হয় ভবিষ্যতে, তাদের কিন্তু বঙ্গোপসাগরের অনেক জায়গা নিয়ে নিবে তারা। ওখানে আমাদের যে সম্পদ তার অর্ধেকের মতো বা এর বেশি চলে যাবে তাদের কাছে। তাহলে আমরা $1 ট্রিলিয়ন হারাবো এই আমেরিকার কাছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে ইস্যুতে, আমি বারবার বলতে হচ্ছে এই কারণে, উনি আপোষ করেননি। উনি আমেরিকাকে এই সম্পদ দেননি, উনি আপনার দ্বীপ দেননি, ঘাঁটি দেননি, করিডোর দেননি। উনি বলেছেন অফিসিয়ালি যে আমি যদি এগুলো দিতাম তাহলে ওরা বলেছিল আমি সারা জীবন থাকতে পারবো। এখন আমরা পারছি উনি 100% সত্য কথা বলেছিলেন। এটাতে আজকে আমরা শেষ করব। আপনি এই যে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে সম্মতি দেননি বলে এটা তার সমস্যা হয়েছে। আপনি কিভাবে দেখেন উনি কিভাবে ফেরত আসতে পারেন, কতদিন লাগতে পারে? অনেক ধন্যবাদ। আওয়ামী লীগ একটা বিশাল গণভিত্তি বাংলাদেশে আছে, অন্তত পক্ষে 40%, এরও অধিক মানুষ, কেউ বলেন এখন 50%। 40% আওয়ামী লীগ সর্বনিম্ন যখন ইলেকশনে বিএনপির সাথে হেরেছিল 40%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, বা 41। আপনি আরো ভালো জানবেন, কিন্তু আমি সাংবাদিক। তাতেও দেখা যায় 18 কোটি মানুষ হলে কত হয়? 40%, 4 কোটি, 8 কোটি, 7 কোটি মানুষ। 7 কোটি থেকে 8 কোটি মানুষ যে দলকে সমর্থন করে, এই দল তো ফিরে আসার সময়ের ব্যাপার মাত্র। আর যেরকম ভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মানুষ মেরে ফেলা হচ্ছে, দলকে নিষিদ্ধ করে, কার্যক্রম নিষিদ্ধ করে ফেলা হচ্ছে। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের আন্দোলনে এই দল ক্ষমতায় আবার ফিরে আসবে, মানুষই দলকে আবার ক্ষমতায় নিয়ে আসবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার, খুব বেশি দিন লাগবে না। এটা বছর 5, 10, 15 বছরের বিষয় না। এটা খুব তাড়াতাড়ি নিকটে, একটা ডেট দেওয়া যায় না, কিন্তু খুবই নিকটবর্তী এটা বলতে পারি।